বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররাই অনলাইনে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর অভিযোগ, বললেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। কুমিল্লায় পূজা মণ্ডপে প্রথম ভাঙচুর করেন মেয়র সাক্ষুর PS বাবু। ঘটনাস্থলে উপস্থিত ছিল ইকবালও, দাবি স্থানীয়দের। 999-এ ফোন করা ইকরাম বিএনপি কর্মী, বলছে পুলিশ। চট্টগ্রামে বিভিন্ন সড়কের সংস্কার কাজ অর্ধেক রেখে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠান। চরম ভোগান্তিতে নগরবাসী, অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার উদ্যোগ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে বাংলাদেশের T20 বিশ্বকাপ। সান্ত্বনার জয় চায় টাইগাররা, সিরিজ হারের শোধ নিতে মরিয়া অজিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান। বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা আজও অনলাইনে দেশবিরোধী হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বলে এবার ব্রিটিশ পার্লামেন্টে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় অবস্থানে। বুধবার স্থানীয় সময় রাতে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে। স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সরকারি সফরে লন্ডনে অবস্থান করছে। বুধবার লন্ডনে স্থানীয় সময় রাতে ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং জর্জ জিতেশ গাথিয়া। ছোট বোন শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার সঙ্গে। ওয়েস্টমিনিস্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন শহরের সঙ্গে নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর ভিন্ন খাতে গিয়েছিল বাংলাদেশ। তাদের দোসররা আজও দেশবিরোধী কুৎসা রটিয়ে চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's brutal assassination in August 1975, Bangladesh was led to a different direction. It took us more than 2 decades of political struggle to restore the basis for parliamentary democracy. দুঃসহ সেসব স্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। জানান, অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকে দেশ এখন উন্নয়নের রোল মডেল। Bangladesh got qualified to graduate from the least developed country status. Bangladesh ranks top among those on track to achieve the Sustainable Development Goals. We remain committed that no one is left behind. জলবায়ু সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা নিয়েও জনগণকে পাশে নিয়ে তা মোকাবেলার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Bangladesh is one of the most climate vulnerable countries. We are, however, recognized as a role model in disaster management. We are also a global leader in climate adaptation. We are now working on climate resilience. We have recently terminated our plans for many projects. 6 দিনের লন্ডন সফর শেষে 9 নভেম্বর ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সের প্যারিস যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মৌসুম ইসলাম, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন দেশগুলোর কণ্ঠস্বর বলে আখ্যা দিয়েছে বিবিসি। একই সঙ্গে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের আলোচনায় প্রভাবশালী 5 জনের তালিকায় রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের নাম। 197টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরকে ডিল মেকার্স বলে আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এর শীর্ষ 5 প্রভাবশালীর তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও 4 জন। তারা হলেন চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সিসলি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তন মন্ত্রী তেরেসা রিবেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই 5 প্রভাবশালীর উপর নির্ভর করছে জলবায়ু সম্মেলনের ফলাফল। 197টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরকে ডিল মেকার্স হিসেবে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে, জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই 5 আলোচকের ওপর নির্ভর করছে, কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপন্নদের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা 48টি দেশে গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি। এতে আরও বলা হয়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ, যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা COP26 সম্মেলনে তুলে ধরেছেন। গত বছর বাংলাদেশের প্রায় 1/4 পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যার কারণে 10 লাখ ঘরবাড়ি হুমকির মুখে পড়ে। এ বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো মানুষ জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে কি অবস্থায় চলে গেছে তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই বিপন্ন দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের 100 কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কুমিল্লার পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুর করেছিলেন সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। দাবি পূজা উদযাপন কমিটির নেতাদের। 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী। প্রধান অভিযুক্ত ইকবাল ও ইকরাম পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত ছিলেন সারাদিনই। সময় সংবাদের হাতে আসা একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে এমন চিত্র। এদিকে ঘটনার পর থেকেই খোঁজ নেই মেয়রের পিএস বাবুর। বাহার রাহানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজা রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সময় সংবাদের কাছে আসা একটি ভিডিওতে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে দেখা যায় সেখানে। ওই ঘটনার 999-এ ফোন করে পুলিশকে জানিয়েছিলেন যে ব্যক্তি, সেই ইকরামকেও দেখা যায় সেখানে। দুজনকেই সেখানে দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে ইকরামকে উত্তেজিত অবস্থায় দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে। সেদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ছিলেন সেখানে। তার পিএস মঈনুদ্দিন আহমেদ বাবু, যার বিরুদ্ধেও অভিযোগের তীর, তিনিও ছিলেন ঘটনাস্থলে। সহিংসতায় উস্কানি দিতে দেখা যায় তাকে। কুমিল্লা শহরের মৌলভীপাড়ায় অভিযুক্ত বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন হলেও 13ই অক্টোবর সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন অনেকেই। এলাকাবাসী ও মণ্ডপ সংশ্লিষ্টদের দাবি, তাদের মধ্যে অন্যতম মঈনুদ্দিন আহমেদ বাবু, যিনি সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত। এটি তার বাসভবন। ঘটনার পর থেকেই তার কোনো হদিস নেই। পূজা উদযাপন কমিটির নেতাদের দাবি, সিটি মেয়রের পিএস বাবুই প্রথম প্রতিমা ভাঙচুর করে। 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী, দাবি তাদের। মেয়রের যে পিএস, সেই আমাদের প্রতিমায় সর্বপ্রথম আঘাত করে। ডেকোরেশনের লাইটগুলি সর্বপ্রথম ছিঁড়ে ফেলে। সে কিন্তু প্রায় 12টা সাড়ে 12টা ছিল, মণ্ডপের সামনে ছিল, হুলাহুলি দেওয়ার সময় ছিল, তা কিন্তু তখন গ্রেফতার করা হয় নাই। এখন পর্যন্ত কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া 1 ডজন মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী। বিএনপি নেতাদের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। বিএনপিকে ফাঁসানোর জন্য কিন্তু বিএনপির নেতা কর্মীরা যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, আন্দোলন চাঙ্গা করতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে ঢালাওভাবে একটা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রিমান্ডে উস্কানিদাতাদের নাম আসছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। নাম কিছু কিছু আসছে, আমরা সেই নাম যথার্থ কিনা এগুলো যাচাই বাছাই হচ্ছে। প্ররোচনায় কারা কারা ছিল, দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়লো, সেখানে কারা কারা মদত দিয়েছে, এই সব কিছুই আমরা সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 3য় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। দেশের বাজারে বেড়েছে ডিজেলের দাম। 15 টাকা বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে 80 টাকায়। এর মধ্যে কার্যকর হয়েছে দাম। এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ,
ধন্যবাদ মামুন। আমি রয়েছি রাজধানীর কল্যাণপুরের একটি ডিজেল পাম্পে। আপনি জানেন যে মধ্যরাত থেকেই আসলে ডিজেল এবং কেরোসিনের দাম 23% বাড়িয়ে 65 থেকে 80 টাকা নির্ধারণ করা হয়েছে। তো আমরা রাজধানীর বিভিন্ন যে ডিজেল পাম্পগুলো রয়েছে সেখানে ঘুরেছি, তাদের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা কিন্তু মধ্যরাত থেকেই কার্যকর করেছেন। তবে সমস্যা যেটি হয়েছে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে ডিজেলের পাম্পগুলোতে তেল সরবরাহের কাজে নিয়োজিত কর্মী কিংবা ট্রাক চালক বা অন্যান্য যে গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু আসলে জানেন না। সে কারণে এই পাম্পে এসে কিন্তু তারা বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে আমরা কয়েকটি পাম্পের কথা বলেছি, তারা কর্মীরা কিন্তু বলেছেন যে মধ্যরাত থেকে যে ডিজেলের বাড়তি দর কার্যকর হয়েছে সে বিষয়টি কিন্তু তারা জানতেন না, সুতরাং তারা পূর্বের দামেই কিন্তু আসলে তেল বিক্রি করেছেন। এছাড়া সকালের দিকে আমরা দেখছি যে যেসব পিক আপ বা অন্যান্য পরিবহনগুলো আসছে তেল নিতে, তারাও কিন্তু আসলে বিপাকে পড়ছেন। তারা যে টাকা নিয়ে এসেছেন, তারা যে পরিমাণ তেল নিতে চান সেটি কিন্তু তারা পাচ্ছেন না। আপনি জানেন যে 5 বছরের পরে কিন্তু আসলে এই ডিজেলের মূল্য বাড়ানো হলো। 2016 সালে কিন্তু কমিয়ে 65 টাকা করা হয়েছিল। তবে এই যে নতুন দাম, এটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যারা ঢাকায় সবজি সরবরাহের কাজে নিয়োজিত রয়েছেন, যে ট্রাক কিংবা কাভার্ড ভ্যানের চালক, তারা কিন্তু বলছেন যে তাদের মালিকরা ইতোমধ্যেই ভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন। এতে কিন্তু আসলে নিত্যপণ্যের দাম বাড়বে। এছাড়া বাস মালিক যারা রয়েছেন, কাউন্টারগুলোতে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে যেহেতু রাতে কার্যকর হয়েছে, সুতরাং তাদের কর্তৃপক্ষ আর কি আলোচনা করছেন যে কত শতাংশ পর্যন্ত আসলে ভাড়া বাড়ানো যায়। তবে তারা বলছেন যে যেহেতু করোনার কারণে পরিবহন খাত এমনিতেই বিপর্যস্ত রয়েছে, সে কারণে তারা বলছেন যে এই সময়ে এসে আসলে জ্বালানি তেলের মূল্য আসলে বাড়ানোটা তারা যৌক্তিক মনে করছেন না। যদিও সরকার বলছেন যে প্রতি ব্যারেল ডিজেলের দাম $80 ছাড়িয়েছে, সেক্ষেত্রে প্রতিদিন প্রায় 20 কোটি টাকা করে সরকারকে লোকসান গুনতে হচ্ছে। সে কারণেই আসলে জ্বালানি তেলের মূল্য বাড়ানো নয়, তারা বলছেন যে আসলে সমন্বয় করা হচ্ছে। তো মূলত এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। মামুন। মধ্যরাত থেকে বেড়েছে ডিজেল ও কেরোসিনের দাম, সে বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন শুভ খান কল্যাণপুর থেকে। চট্টগ্রামের বেশ কয়েকটি ব্যস্ততম সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজ অর্ধেক রেখে পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে নতুন টেন্ডারে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর পালিয়ে যাওয়া ঠিকাদারের প্রতিষ্ঠানগুলোকে করা হয়েছে কালো তালিকাভুক্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের লাইফলাইন পোর্ট কানেক্টিং বিশ্ব রোড এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অর্ধেক কাজ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় 4 বছরেও সড়কের কাজ শেষ হয়নি। ফলে প্রায় অবরুদ্ধ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। একই কারণে মুখ থুবড়ে পড়ে আছে নগরীর আইস ফ্যাক্টরি রোড, মাজিরঘাট, মেহেদীবাগ, রহমতগঞ্জ সহ বেশ কয়েকটি সড়ক। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের যেমন দুর্দশা, তেমনি রাস্তায় চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদেরও চরম দুরবস্থা। একটা কাস্টমার এদিকে আসে না, একটা লোক এখানে আসি জায়গা নাই যে বালুর জন্য বসতে পারে না, বেচা কিনা তো হয় না। একটা ভাঙি যায়, একটা চুরি যায়, একবেলা চালাইতে পারি, আরেকবেলা চালাইতে পারি না। রাস্তা অনেক খারাপ। যদি সন্ধ্যার পরে যাবে পরে 4-5 ঘন্টা 6 ঘন্টাও হয়ে যায়। তবে পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করে নতুন টেন্ডারে সবগুলো রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানান সিটি মেয়র। নতুন যারা ঠিকাদার তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আমরা ডিসেম্বর-জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অবকাঠামো উন্নয়ন কাজে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক চাপ ও প্রভাব। এক্ষেত্রে এসব উপেক্ষা করতে না পারলে এই খাতে অনিয়ম দুর্নীতি রোধ করা যেমন সম্ভব নয়, তেমনি তা দ্বারা জনগণকে সুফল দেওয়া অসম্ভব। ঠিকাদারের আর্থিক সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা যাচাই করা দরকার। অধিকাংশের এই দুটো থাকে না এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগযুক্ত হয়। চট্টগ্রাম নগরীর প্রায় 1066 কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সংস্কারে প্রতি বছর সিটি কর্পোরেশন গড়ে প্রায় ব্যয় করে 125 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে বাংলাদেশের শেরপুরে আসা বন্য হাতির আতঙ্কে দিন পার করছে শ্রীবর্দী উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষ। হাতির হাত থেকে ফসল ও গাছপালা রক্ষায় আগুন জ্বালিয়ে ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। শেরপুরে বন্য হাতির আশ্রয়স্থল ঘুরে শহীদুল ইসলাম হীরাকে সঙ্গে নিয়ে হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগে বন্য হাতির দলটি শ্রীবর্দী উপজেলার এই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে
হাতির দলটি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়েছে। বন্য হাতি তীব্র রোদ ও লোকালয়ে থাকতে অতটা অভ্যস্ত না হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আশ্রয় নেয় পাহাড়ের ছায়াঘেরা চূড়ায়। তবে বিকেলের পর থেকে খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে আসে মানুষের ফসলি জমিতে। তাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে সবজি বাগান ও ধান ক্ষেত রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসী। হাতিগুলান এদিকে যেন না আসতে পারে, ফসলের ক্ষতি করতে যেন না পারে, এই জন্য সাধারণ এলাকার লোকজন আগুন জ্বালায়া এটা পাহারা দিচ্ছে। জেনারেটরের ব্যবস্থা করে, আর্থিংয়ের ব্যবস্থা করি কইরা, মনে করেন ওই আর্থিংয়ে দিলে দেখা যদি আর্থিংয়ের কাছাকাছি এসে হাতিটা দাঁড়ায় আর আসে না। গত কয়েকদিনে বন্য হাতির দল ভেঙেছে বন বিভাগের রোপণকৃত বিভিন্ন চারা গাছ, নষ্ট করেছে কৃষকের ধান ক্ষেত ও সবজি বাগান। সবজি খাইছে, হলুদ খাইছে। বিকাল 5টার পরে আর কি ওই জঙ্গলে থেকে খোলা জায়গায় আসে, পরে মানুষজনের এই ফসল আবাদি জমিগুলো নষ্ট করে। হাতিকে আঘাত করবেন না, হাতিকে তাড়াবেন না, উত্তপ্ত করবেন না, আর রাগান্বিত করবেন। যদি হাতিকে রাগান্বিত করেন তাহলে হয়তো হাতি একটা মানুষকে মেরে ফেলতে পারে। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মতে বন কেটে উজাড় করায় লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে এই বন্য প্রাণী। হাতি ইচ্ছে করে কিন্তু আপনার লোকালয়ে আসে না। ওরা যখন ওইখানে বাধা সৃষ্টি করে খাওয়ার জন্য, খাবার বাধা সৃষ্টি করে, তখনই হাতি লোকালয়ে চলে আসে। সরকারি তথ্য মতে গত 30 বছরে শেরপুরে বন্য হাতির আক্রমণে 1.5 শতাধিক মানুষ প্রাণ হারায়। দেখছেন সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে শিক্ষক হতে আবেদন করেন 16 জন। একাডেমিক রেজাল্টে সবাই প্রথম শ্রেণীতে প্রথম। তবে ভাইবা বোর্ডে ভাষা সংস্কৃত বিষয়ে ন্যূনতম লিখতে বা পড়তে পারেননি কেউই। এমনকি অক্ষর চিনতেও অস্বাভাবিক সময় নেন অনেকে। হতাশ হয়ে শূন্য পদে কাউকেই নিয়োগের সুপারিশ করতে পারেনি বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করেন 16 জন, যাদের কেউ কেউ অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম। বিভাগে শীর্ষস্থান দখল করলেও নিয়োগের মৌখিক পরীক্ষায় ফলাফল শূন্য। যে ভাষায় সে লেখাপড়া করেছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেই ভাষায় একটা বাক্য অনুবাদ করতে পারে নাই, একটা বাক্য বলতে পারে নাই কোয়েশ্চেন করলে। সংস্কৃতের শিক্ষক আছে পুরনো, তারা জিজ্ঞেস করে কিন্তু তাদেরকে সংস্কৃত উত্তর দিতে পারে নাই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে খুবই দুঃখের বিষয় এবং আমাদের জন্য লজ্জার বিষয়। প্রার্থীদের এমন অবস্থা দেখে হতবাক নিয়োগ বোর্ডের সদস্যরা। কাউকেই নিয়োগের সুপারিশ করতে পারেনি বোর্ড। এই জায়গাটার মধ্যে কোনো টিচারকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এই অবস্থার জন্য সেকেলে শিক্ষাক্রম আর শিক্ষকদের দক্ষতার অভাবকেই দায়ী করছেন শিক্ষা গবেষকরা। শিক্ষাক্রমের মধ্যে দুর্বলতা, শিক্ষকের মধ্যে দুর্বলতা এবং শিক্ষার্থীর মধ্যে দুর্বলতা থাকলে কোনোভাবেই সেখানকার কোয়ালিটি প্রোডাকশন আশা করা যেতে পারে না। কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষক বা শিক্ষার্থী তাদের এবং সিলেবাস পর্যালোচনা করে একটা রিপোর্ট সিন্ডিকেটে উপস্থাপন করার জন্য আইকিউএসসি-কে দায়িত্ব দেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে ব্যবস্থাপনা বদলের পরিকল্পনার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম ও শিক্ষার্থীদের দক্ষতা পর্যালোচনা করে তাদের বিষয়ে রিপোর্ট দিতে সংশ্লিষ্ট সেলকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তবে বিভিন্ন বিভাগের পাঠ্যসূচি যোগোপযোগী করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। জলবায়ু সম্মেলন COP26-এ চীনের প্রেসিডেন্ট উপস্থিত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার কড়া জবাব দিয়েছে বেইজিং। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফাঁকা বুলির চেয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত এবারের COP26 জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া। যদিও সম্মেলন শুরুর দিন লিখিত বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাতেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা থেকে রেহাই পাননি তিনি। দুই দেশের অংশগ্রহণ না করাকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন বাইডেন। বাইডেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যক্রম 5 বছর পিছিয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে ফাঁকা বুলির চেয়ে কাজের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি।
আমরা আশা করছি যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব বুঝতে পারবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত নির্দিষ্ট পদক্ষেপ নেবে। পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করবে বলেও আশাবাদী বেইজিং। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্য দেশ থেকে তারা এগিয়ে আছেন, তাদের পদক্ষেপগুলো সময়োপযোগী বলেও দাবি করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররাই অনলাইনে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বললেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এবং দেশের বাজারে ডিজেল কেরোসিনের দাম বাড়ল লিটারে 15 টাকা। ক্ষুব্ধ সাধারণ মানুষ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।